বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন SM সুজাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি, তারপর আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে আমেরিকার উড়োজাহাজ কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে কিছু বিমান আগামী 1-2 বছরের মধ্যেই পাওয়া যাবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি আরও জানান, পাল্টা শুল্ক নিয়ে নতুন করে আলোচনার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল আগামীকাল আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। আমেরিকার সঙ্গে পরশু বৈঠক হবে। তিনি জানান, বিমান কেনা ছাড়াও আমেরিকার থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। আরেকটি তথ্য তা হচ্ছে, কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের এই ঘোষণা এলো। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে একই ঘটনা সংশ্লিষ্ট, সেটি হচ্ছে যে গুলশান এলাকায়, ঢাকার গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক সহ 4 জনকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রবিবার এই আদেশ দেন। গুলশান থানা পুলিশ লিখিতভাবে আদালতকে জানিয়েছে, 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেফতার করাবেন। তখন শাম্মী আহমেদের স্বামী তাদের 10 লাখ টাকা চাঁদা দেন। এরপর আবার গতকাল আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেফতার করে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে জনকণ্ঠ একটি প্রতিবেদন করেছে, সেটি হচ্ছে জুলাই প্রকল্পে হরিলুট, এবং সেই প্রতিবেদনে সেটি নিয়েই যে প্রতিবেদনটি করা হয়েছে সেখানে যে লেখা আছে যে এক হরিলুটের বাংলাদেশ। স্বাধীনতার পর গত 54 বছরে প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সরকারি দলকে লুটেরা দল হিসেবে চিহ্নিত করে আসছে। সামরিক সরকার কিংবা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার কেউই এই বদনামের হাত থেকে রেহাই পায়নি। 15.5 বছরের ফ্যাসিবাদী জমানার অবসান ঘটেছে প্রায় 2000 ছাত্র জনতার তরতাজা জীবনের বিনিময়ে। নতুন বাংলাদেশে নতুন উদ্যমে সবকিছুর সংস্কার হয়ে রাষ্ট্রযন্ত্রের মেরামত হবে, এমনটি আশা করেছিল দেশের আমজনতা, কিন্তু জনগণের আশায় গুড়েবালি দশা। 27 জুলাই প্রকাশিত দৈনিক জনকণ্ঠের লিড নিউজ, 900 টাকার পিলার, 40,000 জুলাই শহীদ আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট। এই প্রতিবেদন থেকে দেশবাসী জানতে পারে 25 লাখ টাকার লিফট 92 লাখ, 12 লাখ টাকার সাবস্টেশন 63 লাখ, মাত্র 95 লাখ টাকার পানির পাম্প 4.5 লাখ, 900 টাকার RCC পিলার, 40,000 টাকা ব্যয় ধরে অন্তর্বর্তী সরকার 36 জুলাই নামে একটি আবাসন প্রকল্প গ্রহণ করেছে শহীদ ও আহত পরিবারদের জন্য। আমরা জানতে পারি এই প্রকল্পে 45 গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর, 4 গুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে বেড লিফট, সাবস্টেশন কেনা হচ্ছে 5 গুণ, এমনকি পানির পাম্পও কেনা হয়েছে প্রায় 5 গুণ বেশি দামে। এ যেন সীমাহীন হরিলুটের মহোৎসব, যেমনটি প্রতিবেদনে বলা হয়েছে। আমি আলোচনায় চলে যাব। ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, আপনার কাছে আসি। শুরুতে যে বিষয়টি আমরা দেখলাম যে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন চাঁদাবাজি করতে যান, যে অভিযোগটি উঠেছে, এবং পরবর্তী ঘটনা তো আমি বললামই। এই বিষয়ে আপনি কি বলবেন জিয়াউর রহমান প্লেটো? এবং আপনার সাথে যারা যারা সম্পৃক্ত আছেন এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মাত্র যে কথাটা বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদ, তো এই রিয়াদ যে সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের পাশেও যে চাঁদাটা চাইলো, দেখেন ব্যাপারটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারাই আছে
যারাই ছাত্র আন্দোলন করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই তো স্টার্ট করলো। এবং এই ছাত্র আন্দোলনের কারণেই আজকে 5ই আগস্টে 5ই আগস্ট পেল এই জাতি এবং স্বৈরাচার মুক্ত হলো এই 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 বাংলাদেশ। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না আসলে টোটাল, তারা তো একটি অরাজনৈতিক একটি আন্দোলন ছিল এটি। অরাজনৈতিক আন্দোলন থাকতে থাকতে যখন এই শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো, তারপর থেকেই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই ছাত্রদের যারা সমন্বয়ক আছেন, এবং আগেও আমরা দেখেছি কিছু কিছু চাঁদাবাজি হয়নি তা তো না। এবং তারা মাননীয় উপদেষ্টা মহোদয়দের, যেমনি আসিফ ভুঁইয়ার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছে, দুদক তাকে তলব করলো, তাকে স্যাক করতে হলো। আসলে ওই এরকম কিছু আরেকটা ছেলে আছে ভদ্রলোক, ওর নাম বোধহয় তানভীর, ওকেও স্যাক করা হলো। তো এই জিনিসগুলো না, তখন যদি স্ট্রিক্ট অ্যাকশন গুলা নেওয়া হতো, মানে আমার পার্সোনালি মনে হয় যদি স্ট্রিক্ট অ্যাকশন যদি তখন নেওয়া হতো, মাননীয় উপদেষ্টাকেও যদি প্রশ্নের সম্মুখীন করা হতো, তাহলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত, তারা কিন্তু প্রচুর পরিমাণে সাহস পেয়ে গিয়েছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে অনেক সময় তারা এমন কিছু কিছু কাজ করছে যে যেটা আইনের ঊর্ধ্বে চলে গিয়েছে। তারা আসলে তো তারা কোনো রাজনৈতিক দল না, এই কারণে তাদের জবাবদিহিতাটাও নাই। তো তারা যখন ইচ্ছা যেমন ইচ্ছা আচরণ মানুষের সাথে করতে পারে। এবং ইট ইজ ইট ইজ এ গভর্নমেন্ট ব্যাকড আপ বাই স্টুডেন্টস। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলছে, এটা স্টুডেন্টরা যদি ব্যাকআপ না দেয়, স্টুডেন্টরা যদি ব্যাকআপ তাদেরকেও না দেয়, এবং সরকার যদি স্টুডেন্টদেরকেও ব্যাকআপ না দেয়, দেখবেন কথায় কথায় আন্দোলন, কথায় কথায় আন্দোলন। আপনার কাজ যেই সোজা একটা সিম্পল জিনিস যেটা ডিসকাশনের মাধ্যমে হতে পারে, ডিসকাশনের জায়গা কিন্তু আর নাই। ডিসকাশন বলে কোনো কিছু মানে না ছাত্ররা এখন। তাদের আন্দোলন করতে হবে, আন্দোলন করে তো শিক্ষা তো চলেই গেছে দেশ থেকে। বিগত 17 বছর শিক্ষা ধ্বংস করে দিছে। এই ভোট ডাকাতি যেভাবে আগের পরীক্ষা রাত্রে হয়ে গেছে, শিক্ষাটাও এরকম হয়ে গিয়েছে। কিভাবে শিক্ষাটা অটো পাস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন বিক্রয়, কত রকম জালিয়াতি হয়েছে। এই যে শাম্মী আখতারের যে বিষয়টা, তো শাম্মী আখতারের বিষয়টা দেখেন, 10 লক্ষ টাকা চাঁদা তারা কিন্তু পেল 17ই জুলাই। 10 লক্ষ টাকা তারা, তুমি 50 লক্ষ টাকা তুমি চেয়েছো, তোমাকে 50 লক্ষ টাকাই দিতে হবে। তাই আমি চাঁদাবাজির পক্ষে বলছি না, আপনি দেখেন তাদের মেন্টালিটিটা দেখেন। 50 লক্ষ টাকা তুমি চেয়েছো, তুমি 10 লক্ষ টাকা পেলা, চুপচাপ চলে যাও। তোমার পরের দিন আবার ঘুরে আসতে হয়েছে। ওই পুলিশদের ভয় দেখায় যে পুলিশদেরকে তারাই চাকরি দিয়েছে। তো পুলিশদের ভয় তারা পায় না কোনোভাবে। এই 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 কি বলে, আমার এনসিপির কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থেকেই তো আজকে এনসিপি। তো এনসিপি কে তো দায় নিতে হবে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটু কমিটির কথা আপনি বললেন, কমিটি হ্যাজ বিন সাসপেন্ডেড। জি। অল দ্য কান্ট্রি, মানে ইন অল দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য কান্ট্রি সাসপেন্ড করা হয়েছে। তাদের সেন্ট্রাল কমিটির গিয়েছে, তাদেরকে বহিষ্কার করে দিন। আসলে শুধুমাত্র বহিষ্কার করলে হবে না, তো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে। এবং দেখেন, আমরা ভিডিওতেও দেখেছি কিভাবে শাম্মী আখতার বা তাদের এখানে চাঁদাবাজিটা যে করলো, আপনি 10 লাখ টাকায় যদি ক্ষান্ত হতেন বলতাম। তাদেরকে যেভাবে অ্যারেস্ট করলো পুলিশ, দেখেন তাদের কিন্তু পালিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা, আমার যেটা ধারণা, তাদের মনে হয়েছে দেখেন ম্যানেজ ইট। এবং তাদেরকে যে নিয়ে আসলো, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল। আজকে আবার তাদের রিমান্ড 10 দিন চেয়েছিল পুলিশ, 7 দিন মঞ্জুর করা হয়েছে। আরো তথ্য পাবেন, দেখবেন রিমান্ডে নিয়ে আরো তথ্য পাবেন, তারা কার পাওয়ারে চলে, কিভাবে চলে। তাদের 164 স্টেটমেন্ট আমরা আশা করি, ঠিক তাদের ঠিক এই 164 জায়গাটাতে স্টেটমেন্ট বেশি ব্যক্তিমূলক জবানবন্দি দিবে যেন। জিয়া রহমান ক্রেটো, আপনি যে কথাগুলো বলছেন, আমি জি একটু বলেন। আপনার কাছে এই জায়গাটাতে একটু যোগ করি যে বিষয়টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যে মুখপাত্র উমামা ফাতেমা, তিনি গত অভ্যুত্থানের আগেও কিন্তু খুব সক্রিয় ছিলেন এবং পরবর্তীতেও তিনি খুব সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে। তিনি বলেছেন যে এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে।
বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে, এটি তিনি বলেছেন। এখন আমি যে বিষয়টি আসলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই ঘটনায় আসলে আপনি কতটা অবাক হয়েছেন অথবা অবাক হয়েছেন কিনা আদৌ, এবং এই যে উমামা ফাতেমা বললেন যে ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন যে এদের শেকড় অনেক গভীরে, আসলে এদের শেকড়টা কোথায় অথবা কতটা গভীরে আপনার কি মনে হয়? ওই যে আমার দুইটা পয়েন্টে আমি ব্যাক করব, যেটা আমি আপনাকে অলরেডি বললাম। একটা হচ্ছে গিয়ে দে আর ব্যাকড বাই গভর্নমেন্ট। আমি বলছি না তাদের চাঁদাবাজি শেখাচ্ছে বা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বা হাতে নাতে ধরে নেয়। উমামা ইজ রাইট, চাঁদাবাজি তো আর একদিন করছে না তারা, গত 10 মাস যাবত দিস ওয়ে অর দ্যাট ওয়ে চাঁদাবাজি করছে। তো উমামা যে স্টেটমেন্ট দিয়েছে আমি পুরাটা দেখিনি, বাট সামহাও আমার দেখা হয়েছে ফেসবুক স্ট্যাটাসে। তো এটা শেকড়টাই বের করতে হবে, এর জন্যই তাদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। রিমান্ডে যেটা আদালত অলরেডি তাদেরকে রিমান্ড দিয়েছে। এবং তাদের তাদের রুটটা কোথায়, তাদের এই পাওয়ারটা আসছে কোত্থেকে, তাদের পাওয়ারটা কি অন্য কোনো পলিটিক্যাল পার্টি লিঙ্ক কিনা, এটাও দেখা দরকার। আপনি তো ছাত্র ভাই, আপনি ভবিষ্যৎ করবেন, দেশের ভবিষ্যৎ দেখবেন, দেশের ভবিষ্যৎ নিয়ে পড়ালেখা করবেন। আপনি চাঁদাবাজি এবং ওমামা ওই রিয়াদ সম্বন্ধে বলছে দিস ইজ নট নিউ, হি হ্যাজ বিন ডুইং ইট, ও তো করেই আসছে। আমরা হয়তো বা আজকে শাম্মী আক্তারের এই ঘটনায় বলে জানছি বলে বলছি। এবং ওরা দেখেন মানে কি সুন্দর সুন্দর করে এক একটা পয়েন্ট আনে। আওয়ামী লীগের এমপিরা এখন অলরেডি পলাতক, তাদের বের হওয়ার কোনো সুযোগ সামর্থ্য নাই, এবং তাদেরকে বাংলাদেশের জনগণ চায় না। এই শুধু ভিডিও বার্তা ছাড়া তো আওয়ামী লীগের কোনো নেতা কোনো নেত্রী আপনি তো আমার মনে হয় না 10 মাসে কেউ দেখেছে। তো ভয়টা দেখানোর স্টাইল দেখেন, 50 লাখ টাকা দিবা। আরে আরে খবর নিয়ে দেখেন শাম্মী আক্তার অলরেডি 50 কোটি খরচ করে ফেলছে অ্যারেস্ট না হওয়ার জন্য। ওরাও হয়তো বা এই খবর পাইছে। তো ওদের চলাফেরা গুলাই হচ্ছে এরকম, এবং ওমামা তো ওদেরই একজন ছিল, মানে অ্যাটলিস্ট জানার জানার ব্যাপারে। আমরা তো এত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করছে, খারাপ জিনিসগুলাই তো আপনাদের মিডিয়ার কল্যাণে মানুষ জানতে পারে। তো মিডিয়ার কল্যাণে জানতে পারে, এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এটা পরিচালনা করে, এবং সরকার মানে গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট দেম, এবং তাদেরকে ডিসকাশনের মধ্যে এবং পলিটিক্যালি মানে বাই কোর্ট অফ ল তাদেরকে বিচার করা উচিত এবং স্ট্রিক্টলি দমন করা উচিত। চাঁদাবাজ যেই হোক না কেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হ্যাজ ক্লিয়ারলি স্টেটেড, চাঁদাবাজ সন্ত্রাস যে দলেরই হোক, হোক এটা বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, হুসোএভার, হি শুড বি পানিশড। তাকে টু দ্য বেস্ট অফ কি বলে ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি তাদেরকে পানিশমেন্ট দিতেই হবে। কোনো অবস্থায় ছাড় দিলে আবার আমরা দেখবো একটা ফ্যাসিবাদী যুগ ফেরত আসতেছে। জি, আপনি যে কথাগুলো বলছিলেন জিয়াউর রহমান, আমি একটু যদি এখানে বলি যে আমরা যদি দেখি যে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বলছেন অথবা দাবি করছেন যে অপরিসীম ক্ষমতায় তরুণদের পথভ্রম করছে। এখন যে বিষয়টি আপনার কাছে কি মনে হয়, এই যে তরুণদের অনেকের মধ্যে এক ধরনের একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশে এখন তারা যা বলবেন তেমনটাই হতে হবে, তারা যা করবেন কেউ কিছু বলতে পারবে না, সেটা করতে দিতে হবে, মানে এই ধরনের একটা মানসিকতা কারো কারো মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জিয়াউর রহমান? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তাদের যে উদ্ধতপূর্ণ আচরণ আপনি দেখবেন, মানে মানে এটা এটা মেনে নেওয়া যায় না। আপনি মানে এখন তো আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি। আপনি এই টক শোতেই আপনি দেখবেন, অনেক টক শো টেলিভিশনে আমরা দেখি, আমরা তো সামনাসামনিও দেখি। একটা তরুণ যখন একটা টক শোতে আসছে, আপনি লেট ইট বি আদার অপোনেন্ট, আপনার বিএনপির হতে পারে, জামাত হতে পারে, চরমনাই হতে পারে, হুসোয়ে পারে, যে কোনো পার্টি হতে পারে, বা তাদের কথাবার্তার ভঙ্গিমা দেখবেন। মানে আমার কিছু কিছু সময় এরকম মনে হয় এক স্বৈরাচার গিয়েছে, একটা সাইলেন্ট স্বৈরাচার এসছে, তারা গভর্নমেন্টকে চালাচ্ছে ইনডিরেক্টলি। আপনি দেখেন কিছু চাঁদাবাজি, এমন এমন ছোট্ট ছোট্ট চাঁদাবাজি, মানে ছোট্ট ছোট্ট চাঁদাবাজি অন্য পলিটিক্যাল পার্টিও করতে পারে, একদম সাইলেন্ট। কিন্তু ওই ওই সাইলেন্টটা আপনার নিউজ মিডিয়াতে চলে আসে, কিন্তু তাদেরকে এটা বড় করে দেখানো হয়, কিন্তু তাদেরগুলো দেখায় নাকি মানে এই
তোদের এগুলা তরুণদের এগুলা দেখানো না কেন, মূল কথা যেটা, বিকজ দে ডু ইট উইথ গভর্নমেন্ট। ওরা দেখবেন সচিবের রুমে যেভাবে ঢুকে কাজ করে নিয়ে চলে আসছে, ওই অ্যাপয়েন্টমেন্ট পেতে তো আমার আপনার মতো লোকের লাগবে 5 দিন। সবাই তো আন্দোলন ভয় পায়, মানে আন্দোলন ফর নো রিজন, এখন তো ওই অবস্থায় চলে এসছে। আন্দোলন ফর নো রিজনে চলে গেছি। আপনি দেখছেন মাঝখানে বোধহয় রিসেন্টলি আপনি একটা ঘটনা দেখেছেন, হয়তো সবাই আমরা দেখেছি, পরীক্ষায় ফেল করেছি কিন্তু পরীক্ষা আর দিব না। পরীক্ষায় আমি ফেল করলাম, পরীক্ষা আমি দিব না, আমাকে পাশ করিয়ে দেওয়া হোক। এটা কোন দেশে আন্দোলন ভাই? এটা কোথায়? মানে বাংলাদেশে, বাংলাদেশ বাদ দেয়, সব থেকে যেটা মানে যেই দেশে কোনো ডেমোক্রেসি নাই, কিচ্ছু নাই, ওই দেশেও তো আমার মনে হয় না কোনো স্টুডেন্ট, একটা সচিবালয় বলেন, একটা টিচারের কাছে বলেন, একটা কলেজ বলেন, ওইখানে যে বলতে পারে আমাকে পাশ করিয়ে দেওয়া হোক, নইলে আন্দোলন। মানে এই আন্দোলনের ভয় দেখিয়ে তারা কিন্তু তাদের পকেট ভরছে। যেটা আমরা এই যে আমি যে 400 কোটি টাকার কথা বললাম, আরে শেখ হাসিনা তার পিয়নের কথা বলছে 400 কোটি। এখানে দেখেন তার কম না, কিন্তু ওই লেভেলেই, ওইটুকু আমরা দেখছি। 10 মাসে এর থেকে বেশিও তারা ইনকাম করেছে, এবং আরো মানুষের তো পিয়ন আছে, এটা বের হয়েছে বলে জানতে পারছেন। অনেকগুলা বের হচ্ছে না, সময় হলে নির্বাচিত সরকার এসে যখন তদন্ত করবে তখন দেখবেন আপনি সুন্দর করে আরো খবর পাবেন। ওনারা যদি যে as you rightly pointed out, আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন SM সুজাউদ্দিন। সুজাউদ্দিন, আমি একটু আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে। আপনি জানেন এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকিগুলো স্থগিত করা হয়েছে, বাংলাদেশের অন্যান্য যে কমিটি রয়েছে। এবং যেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এই পর্যায়ে বিষয়টি আসলো, সেটা হচ্ছে যে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা অথবা কর্মী যারাই হোক, তারা চাঁদা দাবি করেছেন এমন অভিযোগ উঠেছে, এবং তাদেরকে গ্রেফতারের পরবর্তীতে আদালতেও নেওয়া হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। এই হচ্ছে সংক্ষেপে বিষয়। কিন্তু এখানে যে বিষয়টি, আপনি তো বলবেনই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে একটি অংশে যেটি লিখেছেন যে এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। আমি আসলে এখানে দুটি প্রশ্ন, খুব ভেরি সিম্পল। একটা হচ্ছে যে আপনি এই ঘটনায় কতটা অবাক হয়েছেন অথবা অবাক হয়েছেন কিনা, আপনি অথবা আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন। আর এই যে উমামা ফাতেমা বললেন এদের শেকড় অনেক গভীর, এদের শেকড়টা আসলে কোথায়, কতটা গভীরে একটু বলবেন সুজাউদ্দিন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে চাঁদাবাজদের ব্যাপারে কোনো ইস্যুতে নো এক্সকিউজ। যে চাঁদাবাজ ইস্যুতে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো ধরনের এক্সকিউজ করার আমার কাছে মনে হয় না কোনো দরকার আছে। সে যেই হোক, যেই চাঁদাবাজ হোক, তাকে যাতে একটা নির্দিষ্ট আইনের আওতায় এনে এবং তার যাতে বিচার করা হয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের পার্টির জায়গা থেকে এটা আমরা মনে করছি যে এটা যাতে আলটিমেটলি করা হয়। এখানে যাতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, সে যত বড় বিপ্লবী হোক কিংবা সে যত বিপ্লবীদের কাছের লোক হোক অথবা দূরের লোক হোক, এটা যাতে না হয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা বাংলাদেশে যে ধরনের সংস্কৃতি আমরা দেখেছি ইতিপূর্বে, যখনই কোনো ধরনের চাঁদাবাজ বা এসব ইস্যুগুলো আসে তখন এক ধরনের দায় সারা, দায় চাপা ব্যাপার তৈরি হয়। আন্দোলন পরবর্তী সময়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশেই তো আসলে প্রত্যেক যখনই যারা আন্দোলন করেছে নানা সময়ে তারা ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন ভাবে আন্দোলনের স্টেজ নিয়ে নানা সময় এঙ্গেজ হয়েছে। অনেক সময় অনেকের সাথে অনেকের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে পরিচয় অনেকের সাথে হয়েছে। সেখানে কে কখন কার সাথে এসে কি ছবি তুলছেন, কে কখন কাকে বিক্রি করে কি করছেন, এটা আনটিল আনলেস আপনার একটা কাঠামোতে না আসা পর্যন্ত আপনার এটা সাধারণত হতে পারে না। তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে প্ল্যাটফর্ম, সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যে এটা তো শুধুমাত্র একটা সিম্পল একটা ইস্যু ধরেন, এই ইস্যুকে কেন্দ্র কিন্তু সারা বাংলাদেশের কমিটি আলটিমেটলি স্থগিত করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সকল কমিটির ব্যাপারে এক ধরনের বলা হয়েছে যে ইট ডাজ মিন হচ্ছে আর কোনো কমিটি নেই। এটা কিন্তু একটা সহজ ব্যাপার নয় যে আন্দোলন পরবর্তী সময়ে সারা বাংলাদেশে কিন্তু এটা একটা বড় ধরনের স্টেক আছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিপ্লবী সহযোদ্ধা উমামা ফাতেমা যিনি বলেছেন,
এটার শিকড় সম্পর্কে উনি ভালো বলতে পারবেন, কারণ উনি বৈষম্যবিরোধী ছাত্রদের এই সংগঠনের দায়িত্বকালীন সময়ে তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং ওনার সময়ও নানা ধরনের কমিটি হয়েছে। তো উনি কোন শিকড়ের কথা বলেছেন ইনি আমার চেয়ে উনি ভালো বলতে পারবেন, কারণ আমি যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা বিপ্লব পরবর্তী সময়ে কাউকে চাঁদাবাজের জন্য কাউকে ঠিকাদারে দেওয়া হয়। সুজাউদ্দিন, আমি যদি একটু জানতে চাই যে আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন, তারপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নাগরিক পার্টির সম্পর্কটা কি অথবা কেমন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আসলে যখনই শুরু হয়েছে, আপনি জানেন যে বিপ্লবের সময়ে একটা নেতৃত্ব দানকারী ছাত্র সংঘ, ছাত্রদের এবং ছাত্র জনতার মিলে প্ল্যাটফর্ম, পরবর্তী ছাত্রদের প্ল্যাটফর্ম, এটা আপনারা জানেন। তো সেখানে সকল অংশের লোকজন কিন্তু সেখানে ছিল বা আছে, এটা কোনো দূরত্বের বিষয় না। আমি মনে করি যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্ববান হওয়ার সাথে অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার নিজস্ব ভয়েস আছে, সে তার জায়গা থেকে কথা বলতে পারবে। আমরা ইতিপূর্বের সময় দেখেছি যে পাওয়ার সংগঠনটা থাকে অথবা মাদার সংগঠন যেটা থাকে, সেই সংগঠনটা অনেক সময় ডমিনেট করে। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আমাদের কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী তার নির্দিষ্ট আলাপ করা, তার একদম রাজনৈতিক এবং নাগরিক অধিকার আছে এবং তার ছাত্রদের যে অধিকার সেটা আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকে তার নিজস্ব প্রশ্ন তুলতে পারবে। আমরা কেউ প্রশ্ন উঠতে নয়, বরঞ্চ বাংলাদেশে এই যে প্রশ্ন করবার যে একটা সংস্কৃতি বিপ্লব পরবর্তী সময়ে যেটা তৈরি হয়েছে, সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা চর্চা হোক। সেটা আমার বিরুদ্ধে হলে আমার বিরুদ্ধে চর্চা হোক, সেটা পার্টির সর্বোচ্চ লোকের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে চর্চা হোক, অথবা বৈষম্য বিরোধীদের ডেকোনমির বিরুদ্ধে হলে সেটাও যাতে চর্চাটা হয়। সেটা যাতে নির্দিষ্ট কোনো দলীয় এক্সকিউজ দিয়ে কোনো রকম যাতে পাশ কাটানো হয়। আপনি ইতিপূর্বে দেখেছেন আমাদের দলের ডেকোনমের বেশ অনেকজন এটা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এটার যাতে ন্যায্যতার ভিত্তিতে বিচার হয় এবং এটার যাতে সুষ্ঠু তদন্ত করা হয়। এই ধরনের সংস্কৃতি আমরা চাই, যেখানে যে অন্যায় করবে, যে নাগরিকের অধিকার হরণ করবে, কিন্তু সেটার সাথে আমি ভাইয়ের একটু আলাপের একটা প্রশ্নের জবাব আমি বলি যে ভাই বলছিলেন যে নতুন করে একটা সফটওয়্যার সিস্টেম যে আলাপগুলো করছেন, আমার কাছে মনে হচ্ছে যে ভুল হচ্ছে, অপরাধ হচ্ছে, সেটা নির্দিষ্ট সমাধানের পথে আগাচ্ছেন, কিন্তু বড় ধরনের যে ট্যাগিং এর আলাপগুলো করা, এটা শুধুমাত্র রাজনৈতিক তর্ক ছাড়া আর কিছু বলে আমার কাছে মনে হয়। জি সুজাউদ্দিন, আমি আরেকটু আপনার কাছে এই বিষয়ে যদি একটু জিজ্ঞেস করি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা সেখান থেকে বেরিয়ে নাগরিক কমিটি করলেন, পরবর্তীতে সেখান থেকে নাগরিক পার্টি করলেন, তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কমিটি এতদিন আসলে কি করছিল, তাদের কাজটা কি আসলে আপনার যদি এই বিষয়ে জানা থাকে? নিশ্চয়ই জানা থাকার কথা সুজাউদ্দিন, আপনারা জি একে অপরকে চিনেন। আপনি জানেন যে সমাজের একটা গণঅভ্যুত্থান যখন হয়, গণঅভ্যুত্থানে সকল রাজনৈতিক অংশীজন যেমন দায়িত্ব পালন করেন অথবা তার নিজের জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন, সেখানে নানা ধরনের অরাজনৈতিক অথবা রাজনৈতিক পদধারী না এরকম লোকজন কিন্তু থেকে থাকেন। ছাত্রদের একটা নিউট্রাল ভয়েসের জায়গা থেকে, আপনি যেমন গণঅভ্যুত্থানে যে ছেলেটা ছাত্র দল করেছেন সেই ছাত্র দলে ফেরত গিয়েছেন, যে ছাত্র শিবির করেছে ছাত্র শিবিরে ফেরত গেছে, কিংবা ছাত্র ফেডারেশন আরো অন্যান্য জায়গা। কিন্তু যে শিক্ষার্থীটা সে আসলে তার নিজের অধিকার বা নিজের দায় থেকে কিনা এসেছেন, সে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে ছিলেন এবং বেশিরভাগই আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন এবং তাদের নির্দিষ্ট একটা সাংগঠনিক কাঠামো ছিল। আপনারা অনেকেই জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে অনেকেই জাতীয় নাগরিক কমিটিতে এসেছেন, পরবর্তী জাতীয় নাগরিক পার্টিতে, অনেকেই যে ছাত্রদের যে ছাত্র সংগঠন যে বাকশাল সেখানে চলে আসছেন। তো এই সময়গুলোতে একটা সাংগঠনিক পর্যায়ে আমার কাছে মনে হয় যে এখানে এক ধরনের একটা গ্যাপ ছিল বলে আমি মনে করি। এটা আরো বেশি সাংগঠনিক হইতে পারতো এবং এটা আরো বেশি গুছিয়ে সারা বাংলাদেশে এটার অ্যাক্টিভিটিটা হতে পারতো, অথবা এটা শুরুর দিকে এক ধরনের এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে অনেকেই নানা জায়গা থেকে আপনি দেখবেন যে কেউ একটা সমন্বয়ক পরিচয় দিয়ে সে যে কোনো কিছু করেছে, কিন্তু এই ভালো কাজটার সুফলটা কেউ আসলে বলছে না। কিন্তু যখনই এটা কোনো অন্যায় করছেন, সেটার দায়ভারটা স্বভাবতই ভাবে যারা গণঅভ্যুত্থানের সামনের সারি বা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে প্রশ্ন করছে। সুজাউদ্দিন, যে এই শুধু এই ঘটনা না, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। এখন এই বিষয়গুলোতে আপনি এনসিপির একজন নেতা হিসেবে আপনি কি মনে করেন এনসিপির কি আসলে এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ অথবা তাদের প্রশ্রয় দেওয়া অথবা তাদের এই অনৈতিক অথবা বলি অপরাধমূলক কর্মকাণ্ড অথবা যে অভিযোগগুলো রয়েছে এর পেছনে সাহস জোগানোর পেছনে কি এনসিপির কোনো দায় নেই?
ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে এজ এ পার্টি আকারে আপনি যদি বলেন অথবা ব্যক্তি আকারে যদি বলেন, যেহেতু প্রত্যেকটা মানুষ এই যারাই এনসিপিতে আসছেন প্রত্যেকেই গণভুত্থানের সম্মুখসারী যোদ্ধা, সে গণভুত্থান পরবর্তী এখানে আসছে। যখনই একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, আমরা যখন প্রত্যেকে এখানে আছি, সাহসের যে ব্যাপারটা আপনার কথা আপনি আপনি যেটা বলছেন যে এইটা আসলে অনেক জায়গায় ধরেন, আমি তো নিজেই মাঠে রাজনীতি করি, অনেক সময় আমি দেখি যে অনেক জায়গায় ফোন করে বলে যে ধরেন কোন একটা অফিসে বলছে যে একজন সমন্বয়ক কল করেছেন যে এই লোককে ছাড়িয়ে যেতে হবে। তো আমাকে যখন অফিস বিভিন্ন জায়গা থেকে কল করা হয়েছে, বলে যে আপনাদের রাজনৈতিক যে দল, যে এনসিপি অথবা বাকশাসে এরকম কেউ আছে কিনা যে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন আমরা নির্দিষ্টভাবে আমরা বলে দিই যে 1 সেকেন্ডের জন্য কোন ধরনের অনার্যতা টলারেট করা হবে না। সে যত বড় বিপ্লবী হোক, সে কারো প্রতি অন্যায় করা যাবে না, এবং সে অন্যায়ের ন্যায্যতা এই ঠিকাদারি কাউকে দেওয়া হয় না, সে যত বড় দল হোক, যত বড় পার্টি হোক। তা আমি মনে করি অ্যাজ এ পার্টি আকারে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সুজাউদ্দিন, হান্নান মাসুদ কাদের ছাড়াতে গিয়েছিলেন? সুজাউদ্দিন, দেখুন, হান্নান মাসুদ যে প্রশ্নটা, হান্নান মাসুদ যখন সেখানে গিয়েছে সে কিন্তু সেটার নির্দিষ্ট উত্তর দিয়েছেন। যেহেতু তারা গণহত্যার সম্মুখসারী যোদ্ধা, তারা আজকে একটা নির্দিষ্ট সময় হয়েছে তারা পার্টিতে জয়েন করেছে, কিন্তু তার যে দীর্ঘদিনের যোদ্ধাদের যে লেগেসি, অনেকে যখন কল করেন সে অনেক সময় না জেনে, অনেক সময় নানা কারণে তাকে রেসপন্ডটা করতে হয়। তবে আমি মনে করি আমাদের সম্মুখ সারির যোদ্ধাদের অথবা আমরা ব্যক্তিগত জায়গা থেকে এগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এবং সেটার পার্টির একটা নির্দিষ্ট, সেটা নিয়ে পার্টির একটা সমাধান অথবা পার্টির সেটার একটা স্ট্যান্ড আপনারা দেখতে পেয়েছেন রিগার্ডিং হান্নান মাসুদ। সেই স্পেসিফিক ইস্যুতে যখনই কোনো ইস্যু তৈরি হয়েছে, পার্টি এটা বোল্ডলি কোনো এক্সকিউজ ছাড়া পার্টি কিন্তু এটাতে একটা স্ট্যান্ড নিয়েছে। কারণ আমরা মনে করি গণভুত্থানের শক্তি হিসেবে আমরা বাংলাদেশের সকল মানুষের প্রতি আমরা দায়বদ্ধ, সকল জনগণের প্রতি আমরা দায়বদ্ধ, এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবে না ঘটে, আর যেখানে ঘটছে সেখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হচ্ছে। জি সুজাউদ্দিন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনার কাছে আবার আসবার। ব্যারিস্টার জিয়াউর রহমান, আমি একটু আপনার কাছে আসি। আমি অনুষ্ঠানের শুরুতে কিছু তথ্য দিচ্ছিলাম, সেখানে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে জুলাই শহীদ আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুটের একটি অভিযোগ বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। এর মধ্যে একটি গণমাধ্যমের রিপোর্ট আমি তুলে ধরছিলাম জনকণ্ঠের। এই ব্যাপারে আপনি কি বলবেন? যেই পরিমাণ আমরা দেখছি যে 900 টাকার পিলার 40,000, তারপরে হচ্ছে 25 লাখ টাকার লিফট 92 লাখ, 12 লাখ টাকার সাবস্টেশন 63 লাখ, মাত্র 95 লাখ টাকার পানির পাম্প, 4.5 লাখ, 900 টাকার আরসিসি পিলার 40,000 টাকা, আরো অনেক কিছুই রয়েছে। জি জিয়াউর রহমান প্লেটো। জি, আমরা তো আগে বালিশ কাণ্ড দেখেছি। জি বলুন। এখন বালিশ থেকে আমরা আসলাম পিলারে। শুনতে পাচ্ছেন? এখন বলুন। জি, আগে বালিশ কাণ্ড দেখলাম, এখন আসলাম পিলারে। এটা ওই হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রজেক্ট? 36শে জুলাই, মানে মেইনলি হোয়াট এভার দ্য নেম ইজ, মেইনলি এখানে যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এবং আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্প। জি জি, আবাসন প্রকল্প। তো এটা তাদেরকে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, তারা তৈরি করছে। কিন্তু আসলে সরকারের ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকারের এখানে যারাই আছেন, এবং ফ্যাসিস্ট সরকারের দোসররাও কিন্তু সরকারেই বসা। সো তারা তো হরিলুট, তারা দুর্নীতি, এটাতে এক্সপার্ট। তারা তো বিগত 17 বছরের এগুলা করে করেই প্রমোশন পেয়েছে। এগুলা কাজ করতে করতেই তারা অনেকেই বড় বড় অবস্থানে পৌঁছে গিয়েছে। এই ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসর হিসাবে তারা এখন সরকারেই আছে। তো তারা যদি এই 900 টাকার পিলার 40,000 টাকা না বিক্রি করে, তাহলে তাদের দুর্নীতি, তাদের যেমনি আমরা আগেও বিগত সরকারের সময়ও দেখেছি যে প্রকল্প বাড়াও। আমরা উই হ্যাভ হার্ড লট অফ অডিও ক্লিপ কিন্তু আফটার 5th অগাস্ট, যে প্রকল্প বাড়ান না কেন, যত প্রকল্প বাড়বে তত আপনার পকেটে টাকা আসবে, যত প্রকল্প বাড়বে তত দুর্নীতির স্কোপটা বাড়বে। তো এটাতে একটা ওই রকম প্রকল্প। আপনার টোটাল এক্সপেন্স হচ্ছে এখানে ধরা হয়েছে 761 কোটি টাকা। তো 761 কোটি টাকার একটা প্রকল্পে তো এই 900 টাকার, এখানে 900 টাকার জিনিস 44,000 টাকা, সাবস্টেশন, লিফটের এখানে খরচ ধরা হয়েছে বোধহয় 18টা লিফটের খরচ ধরা হয়েছে 16 কোটি টাকা। এগুলো তো বিজার অবস্থা, মানে এনিওয়ান উড বি সারপ্রাইজড এন্ড অ্যাস্টনিশড এই অবস্থাগুলো দেখে, যে হরিলুট গুলা কিভাবে হচ্ছে এবং কি অবস্থানে হচ্ছে। এবং আপনি এই সরকার তো
সরকার তো আছেই, সরকাররাও যাদেরকে নিয়োগ দিচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের তো জবাবদিহিতা থাকবে না। তারা যদি কোনোভাবে এটা হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারতো, তাইলে তো এটা আপনাদের এই যে জনকণ্ঠে যে নিউজটা আসলো, এটা মানুষের কাছে আসতোই না হয়তো বা। যদি আসন্ন নির্বাচনে যেই নির্বাচিত সরকার আসুক না কেন, তাদেরকে আবার ঘুরে ফিরে এটা তদন্ত করতে হইতো। এই যে পিলারের ঘটনা, লিফটের ঘটনা, সাবস্টেশন, তারপরে ওয়াটার পাম্প। একটা ওয়াটার পাম্প করতে কত টাকা লাগে? আবার আমরা সবাই কম বেশি জানি, একটা ওয়াটার পাম্পে আপনি মাত্র বলে 45 লাখ ওর সামথিং, মানে এরকম খরচ হয়েছে। ইলেকট্রিসিটির 6টা সাবস্টেশনের 98 লক্ষ টাকা পড়েছে এক একটা সাবস্টেশন। তো এই দুর্নীতিগুলাই তো রোধ করার জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হলো। এই দুর্নীতির পরে সংস্কারের জন্যই তো আজকে এই অবস্থাটা হচ্ছে, যে আমাদের সংস্কার প্রয়োজন, কিন্তু তাদের তো জবাবদিহিতা নাই। there is no democratic ওয়েতে ক্ষমতা হস্তান্তর হয় না। একটা নির্বাচন আসবে, এদের তো আসলে জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই। জি, আমার তো সময় একদম, এর জন্য তারা এত ইজিলি এই কাজগুলো করতে পারছে। এবং তাদেরকে মানে তাদেরকে ইনভেস্টিগেশন কমিটি হওয়া উচিত। কমিটি হয়ে দে শুড বি পানিশ ফর দিস, দে শুড বি স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। দেখেন জুলাই, এটা তো একটা আমাদের মেন্টালিটিও নষ্ট হয়ে গেছে। আপনি তৈরি করছেন কাদের জন্য? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ পরিবার, তাদের জন্য তৈরি করছেন। যে দেশ, যে নতুন করে একটি দেশ তৈরি হলো বলতে গেলে, সেই দেশটার শহীদদের পরিবাররা এটা ইউজ করবে, ওইখান থেকেও টাকা মারতে হবে। আমাদের মানে মেন্টালিটি। জি জি, জিয়াউর রহমান প্লেটো, আপনাকে ধন্যবাদ। এস এম সুজাউদ্দিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আজকে আমাদের সময় একদম শেষ। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।